সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামূলক বিপুল দেশবার্তা টকশো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আপনারা জানেন আজকে বছরের প্রথম দিন, 2026 সাল শুরু, ঘটনাবহুল 2025 সাল শেষ হলো নানা ঘটনার মধ্য দিয়ে, এবং 2026 সালে আমরা নতুন বাংলাদেশের প্রত্যাশায় সবাই তাকিয়ে আছি নতুন এক বাংলাদেশের জন্য। প্রিয় দর্শক, আপনারা জানেন প্রতিদিন সন্ধ্যা 7টায় আমরা এই অনুষ্ঠান করে থাকি, আপনাদের সামনে হাজির হই 7টায়, এবং একজন অতিথি থাকেন আমাদের সঙ্গে। আজকেও যথারীতি সন্ধ্যা 7টায় আমরা হাজির হলাম আপনাদের সামনে সমসাময়িক বিষয় নিয়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঢাকা না দিল্লি, দিল্লি দিল্লি। এখন পুরোটাই দেখা যাচ্ছে ঢাকা না দিল্লি, ইন্ডিয়া ইন্ডিয়া। ভারতমুখী জামাত এবং বিএনপি দুই দলই এখন ভারতমুখী। যারা এতদিন ঢাকা না দিল্লি বলে স্লোগান দিল, তারাই এখন ভারতমুখী। এ নিয়ে আমরা আলোচনা করব, এবং এই আলোচনায় আমাদের আজকের অতিথি শামসুল আলম সজ্জন, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং রাজনৈতিক বিশ্লেষক। সজ্জন, আপনাকে স্বাগতম দেশবার্তা টকশোতে। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, যেটা বলছিলাম যে ভারত বিরোধী যে জিগির বাংলাদেশে আছে, গত 1.5 বছর ধরে চলছে। ঢাকা না দিল্লি, 7 সিস্টার দখল করে ফেলবো, চিকেন নেক ঘিরে ফেলবো, দিল্লি দখল করে ফেলবো, কলকাতা দখল করে ফেলবো, নানামুখী কথাবার্তা। এর মধ্যেই গতকালকে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়া বা বিদায়, শেষ বিদায়ে শোক জানাতে সরাসরি এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। আর তিনি নরেন্দ্র মোদীর একটি চিঠি তুলে দিয়েছেন তারেক রহমানের হাতে। তাতে নরেন্দ্র মোদী তাকে আগামী নেতা হিসেবে উল্লেখ করে বলেছেন তার সঙ্গে ভারত কাজ করতে চায়। একসঙ্গে অতীতের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায়। তারেক রহমান কি সেই কথা বলেছেন। প্রিয় দর্শক, একই সময়ে আমরা লক্ষ্য করলাম যে তারেক রহমান যখন এমন চিঠি পেলেন নরেন্দ্র মোদীর কাছ থেকে, তার কয়েক ঘন্টার মধ্যেই দেখলাম জামাতের আমির রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন ভারতের বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে তার গোপন বৈঠক হয়েছে। গোপন বৈঠক তিনি ফাঁস করে দিলেন। কথা ছিল এই বৈঠকের কথা কাউকে জানাবেন না। গোপন বৈঠক হয়েছে, এবং তিনি বলেছেন তাদেরও ভারতের সাথে যোগাযোগ আছে। তারা সরকার করলে সবাইকে নিয়ে সরকার করবেন, ভারতের সঙ্গে তারাও কাজ করতে চান। তাহলে ঢাকা না দিল্লির কি হবে, এ নিয়ে আলোচনা শুনবো। শামসুল আলম সজ্জন, এই যে ঢাকা না দিল্লি গত 1.5 বছর ধরে আমরা শুনতেছি, তার একটু আগ থেকে জুলাই আগস্টে যখন কথিত কোঠা আন্দোলন, কথিত বৈষম্য আন্দোলন হলো, তখন থেকে আমরা এই স্লোগানটা অল্প অল্প শুনতেছি। 5 আগস্টের পরে এটা খুব জোরে সোরে শুনছে, দিল্লির দাসত্ব আর দেশে চলবে না, বাংলাদেশকে কলোনি বানিয়ে ফেলেছে ভারত, সেই কলোনি থেকে মুক্ত করতে সবাই চিকেন নেক গিলে ফেলবেন কিংবা 7 সিস্টার গিলে ফেলবেন। এখন কি মনে হচ্ছে আপনার কাছে কালকের ঘটনার পরে? দুটি ঘটনা একসঙ্গে ঘটলো স্বল্প সময়ের ব্যবধানে। আবারও ধন্যবাদ জানাচ্ছি বিপুল ভাইকে এবং দর্শক শ্রোতা যারা শুনছেন এবং পরবর্তীতে শুনবেন, সকলকে আমি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে আজকে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই যে আজকে 1973 সালের 1 জানুয়ারি বাংলাদেশে ভিয়েতনামের প্রতি সংহতি জানিয়ে শহীদ হয়েছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের 2 বীর যোদ্ধা মির্জা কাদের এবং মতিউল ইসলাম। মতিউল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং মির্জা কাদের ঢাকা কলেজের শিক্ষার্থী ছিলেন। এবং আপনারা জানেন যে ভিয়েতনামে 16 বছর ধরে উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনাম যুদ্ধ করে ভিয়েতনাম স্বাধীন হয়েছিল, যদিও আমরা 9 মাসে স্বাধীন হয়েছি। তো এইখানে আমি প্রসঙ্গক্রমে উল্লেখ করতে চাই আর কি, এই যে 9 মাসের স্বাধীনতা বা এই যে 36 দিনের যে অভ্যুত্থান, আসলে 9 মাস বা 36 দিনে কখনোই কোনো আন্দোলনের চূড়ান্ত পরিণতি আসলে বিবেচিত হয় না, বা কোনো আন্দোলন চূড়ান্ত পরিণতিতে যেতে পারে না। 71-এ আমাদের সম্মুখ সমরে যুদ্ধ 9 মাস হলেও দীর্ঘ, অর্থাৎ 1000 বছর ধরে এই বাঙালি জাতির কিন্তু একটি স্বাধীন ভূখণ্ডের জন্য তার আত্মনিয়ন্ত্রণের লড়াই কিন্তু জারি ছিল। এবং তারই ধারাবাহিকতায় ব্রিটিশ বিরোধী সংগ্রাম এবং পরবর্তীতে পাকিস্তান বিরোধী সংগ্রাম 24 বছরের, এবং তারই ধারাবাহিকতায় কিন্তু 6 দফা আন্দোলন,
ছাত্রদের স্বাধিকারের আন্দোলন এবং হলো যে 69-এর যে গণ অভ্যুত্থান, এই সমস্ত কিছু এবং 70 সালের নির্বাচন, এই সমস্ত কিছুর একটি চূড়ান্ত পরিণতি আমরা দেখতে পাই 71-এ, এবং যার মাধ্যমে 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছে। তেমনি ভাবে এই যে 36 দিনের আন্দোলনকে বলা হয় যে বিগত যে সরকার, সেই সরকারের পতন ঘটেছে, বিষয়টি কোনোভাবে এরকম নয়, বরং দীর্ঘ সময় ধরে এদেশের মানুষ তারা লড়াই করেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এবং তার মাধ্যমেই কিন্তু এই 5ই আগস্টের যে অভ্যুত্থান। তো এই যে বিষয়টি আপনি বলেছেন যে এই অভ্যুত্থানের নেতারা স্লোগান দিচ্ছেন বা দিয়েছেন যে দিল্লি না ঢাকা, এবং আপনি সঙ্গত কারণেই বলেছেন যে সেটি হলো যে এই যে যারা 7 সিস্টার্সকে বিচ্ছিন্ন করার কথা বলেছেন, দিল্লি না ঢাকা স্লোগান দিয়েছেন। কিন্তু আজকে আমরা দেখতে পারলাম যে এই যে দিল্লি না ঢাকা স্লোগানদাতারা, তারা যেই দলটির সাথে তারা ইলেকটোরাল অ্যালায়েন্স করলেন, সেই দলটির আমির যারা 71-এ বাংলাদেশের জন্মের বিপক্ষে ছিল, সেই আমিরের সাথে ভারতীয় দূতাবাসের, যেটি আপনি উল্লেখ করলেন আর কি, গোপন বৈঠক হয়েছে। এবং আপনার যদি নিশ্চয়ই উল্লেখ আপনারা দর্শক শ্রোতাদের নিশ্চয়ই মনে রয়েছে যে সেটি হলো এর আগে জাতীয় পার্টির জিএম কাদের ইন্ডিয়া থেকে এসে বলেছিল যে ইন্ডিয়ার সাথে তার আলোচনা হয়েছিল সম্ভবত 24 নির্বাচনের আগেই, কিন্তু সেই আলোচনায় কি হয়েছে সেটি বলা যাবে না। আমরা দেখলাম এই যে স্বাধীনতা বিরোধী গোষ্ঠী জামাতের আমির, তিনিও কিন্তু একই কথা বললেন যে বৈঠকটি গোপন, কি হয়েছে বলা যাবে না। অথচ জিএম কাদেরের সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তখন থেকে এখন পর্যন্ত যে ধরনের সমালোচনা হয়, আমরা জামাতের আমিরের বক্তব্যের সেই সমালোচনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। উপরন্তু আমরা দেখলাম যে দিল্লি না ঢাকা স্লোগানদাতারাই কিন্তু সেই জামাতের কোলে পেটের ভেতর ঢুকে পড়লেন। তো এই যে মানে আজকে বাংলাদেশের যে আজকে যে অগ্রগতি, আজকে বাংলাদেশ যেই ধারায় এগিয়ে যাচ্ছিল, সেই ধারাকে ব্যাহত করে এই যে আজকে নানা রকমের রং বেরঙের মুখরোচক স্লোগান দ্বারা দিচ্ছেন, তারা আসলে কাদের সাথে ঐক্য করলেন? যে ঐক্য করলেন তাদের সাথেই যারা দেশ বিরোধী শক্তি। এবং 7 সিস্টার্সকে তা আলাদা করার কথা বললেন, যদিও এটি শুরু করেছিলেন আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা। তিনি তখন উপদেষ্টা হননি, উপদেষ্টা হওয়ার আগে ফ্রান্সের বিমানবন্দরেই তিনি এই ইয়ে করেছিলেন যে ইন্ডিয়া বাংলাদেশের ক্ষেত্রে যদি হস্তক্ষেপ করে তাহলে তার 7 সিস্টার্স নিয়ে ঝুঁকিতে পড়বে। আমরা কি দেখলাম যে এই 7 সিস্টার্স বিচ্ছিন্ন করার সেই অধ্যাপক ইউনূসের পথ অনুসরণ করে যারা অহরহ স্লোগান দিচ্ছেন, তারা নিজেদের দলের 7 সিস্টার্সকেই তারা হারিয়ে ফেললেন আর কি, যেটি জনগণ আর কি মুখরোচক, জনগণের কাছে একটি মুখরোচক আলোচনা যে নিজ দলের 7 সিস্টার, তাইলে কি তারা এই 7 সিস্টার্স এর কথা বলছেন কিনা, এটি একটি সঙ্গত প্রশ্ন আর কি। এবং যেটি আপনি বললেন চিকেন নেক, আসলে ভারত বাংলাদেশের একটি প্রতিবেশী রাষ্ট্র। শুধু তাই নয়, আমরা 47-এর আগে সবাই এই ভারতবর্ষের অধীন ছিলাম, এবং সেখান থেকে ব্রিটিশরা ব্রিটিশ বিরোধী আন্দোলনের ফলে আমাদের যে অর্জিত যে স্বাধীনতা, সেই অর্জিত স্বাধীনতার পরিপ্রেক্ষিতে ব্রিটিশরাই এমন ভাবে আমাদের কে এই দেশভাগটা করলেন যাতে হলো যে একটা দীর্ঘমেয়াদী সংকটের বা সংঘাতের এখানে বজায় থাকে। সেরকম একটি ভাবেই তারা এই যে মানে মাঝখানে ভারত, একদিকে পূর্ব বাংলা, অন্যদিকে পশ্চিম পাকিস্তান, এবং এই পূর্ব বাংলা এবং পশ্চিম পাকিস্তানকে জুড়ে দিয়ে তারা পাকিস্তান নামক একটি মানে কিম্ভূত কিমাকার রাষ্ট্রের জন্ম দিলেন। এবং কারণ তারা জানতেন যে এই রাষ্ট্র আসলে কখনোই একসাথে থাকতে পারবেন, এবং পরবর্তীতে আমরা সঙ্গত কারণেই মানে স্বাভাবিকভাবে আমরা 24 বছরের লড়াই সংগ্রামের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। কাজেই তো ভারত যেহেতু বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র, এখন কথা হলো ভারতের যে আধিপত্য, সেই আধিপত্য যদি খর্ব করতে চান, এই সরকার এই যে 1.5 বছর সময় পার করেছে, এই যে তারা বলেন বিগত সময়ে বিভিন্ন দাসত্বমূলক চুক্তি হয়েছে, একটি চুক্তিও তো জনসম্মুখে প্রকাশ করা হয়নি যে কোন দাসখুদ্দ চুক্তিগুলো হয়েছিল। তাহলে সরকারের যদি সদিচ্ছা থাকতো, সেই চুক্তিগুলো জনসম্মুখে তারা প্রকাশ করত, এবং সেই চুক্তির জনবিরোধী ধারাগুলো তারা উল্লেখ করে সেই চুক্তি বাতিলের তারা ব্যবস্থা করতেন। সেরকম কোন উদ্যোগ তো আমরা দেখতে পাইনি। আমরা দেখতে পেলাম কি? আমরা দেখতে পেলাম যে ভারতীয় ভিসা বন্ধ, আমরা দেখতে পেলাম বাংলাদেশি দূতাবাস এরই ধারাবাহিকতায়
ভারতীয়দেরও বাংলাদেশে ভিসা দেওয়া বন্ধ করলো। তো এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আজকে ভারতের বিরুদ্ধে যদি সত্যিকারের, প্রথমত হলো যে প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে তো লড়াই করার মানে কোনো কারণ নেই, কারণ প্রতিবেশীকে তো চাইলেও আমি পাল্টাতে পারবো না, তাহলে তার সাথে আমার মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করতে হবে। তো সেই মর্যাদাপূর্ণ অবস্থান কিভাবে আমরা নিশ্চিত করব? আমরা ভারতের মুখাপেক্ষী আমাদের দেশের নাগরিকগণ কেন হন? চিকিৎসার জন্য, শিক্ষার জন্য। বাংলাদেশে ভারতের পেঁয়াজ না আসলে, চাল না আসলে আমরা সংকটে পড়ি, এখানে পেঁয়াজের দাম বেড়ে যায়। এরকম নানামুখী সংকটের জন্য আমরা ভারত মুখাপেক্ষী। তাহলে আমরা আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থাকে আমরা উন্নত করি। আমরা দেখলাম যে এই যে সদ্য শেষ হয়ে যাওয়া বছরে আমরা দেখলাম আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা কিরকম একটি সংকটজনক, যে এই দেশে কোনো ক্রিটিক্যাল রোগীকে চিকিৎসা করতে হলে হয় সিঙ্গাপুর না হলে লন্ডন নিতে হয়। তাহলে আমার দেশের চিকিৎসা, এবং আমরা দেখি অহরহই দেখি আমার দেশের মানে সরকার প্রধান থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা চিকিৎসা নিতে হলো আপনার উন্নত দেশে যান। তাইলে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থাকে যদি তারা উন্নত না করেন, তাহলে তো এই ভারত নাগরিকগণ সেই সুযোগ নিতে পারেন না বলে তারা পার্শ্ববর্তী দেশ স্বল্প খরচে ভারতে যান। তাহলে আমার দেশের চিকিৎসা ব্যবস্থাকে যদি উন্নত করতে না পারি, তাহলে তো আমরা এই ভারত মুখাপেক্ষিতাকে ঠেকাতে পারবো না। শিক্ষার জন্য বাংলাদেশের প্রচুর শিক্ষার্থী যারা উন্নত বিশ্বে যেতে পারেন না, তারা ভারত যান। তাইলে আমার দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হবে। আমার দেশের কৃষিকে, বাংলাদেশ এই যে কৃষি নির্ভর অর্থনীতি, তাহলে আমার দেশের কৃষি ব্যবস্থাকে উন্নত করতে হবে, আমার দেশের শিল্পকে উন্নত করতে হবে। এর মাধ্যমেই না আমরা মানে আমাদের যে আত্মমর্যাদা, সেই আত্মমর্যাদাকে প্রতিষ্ঠিত করতে পারবো। এটির জন্য কাউকে মোকাবেলা করার দরকার নেই। আমাদেরকে আমাদের নিজেদের যে অজ্ঞতা, আমাদের নিজেদের যে কুসংস্কার, আমাদের নিজেদের যে পশ্চাৎপদতা, আমাদের নিজেদের যে নীতিহীনতা, এই বিষয়গুলোকে মোকাবেলা করতে হবে। অন্য দেশকে তো আজকের দুনিয়ায় যেটা বলা হয় গ্লোবাল ভিলেজ, আপনি তো চাইলেই মোকাবেলা করতে পারবেন না। মোকাবেলা করতে পারবেন আপনার নিজের অভ্যন্তরীণ যেই শক্তি দিয়ে, নীতিহীনতা, যে কারণে আজকে আমরা আমাদের অগ্রযাত্রা ব্যাহত হচ্ছে, সেই জায়গায় যথাযথ পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হবে। তার মাধ্যমেই সম্ভব আমার দেশকে উন্নত করা। মানে লক্ষ্য তো হবে আমার দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। সেটি তো কোনো দেশ বা বিরোধিতা নয়, শুধু কেবলমাত্র সেই কার্যক্রমটি আমরা অনুপস্থিত দেখতে পাচ্ছি। এবং দেখতে পাচ্ছি যে যারা দিল্লি না ঢাকা স্লোগান দিচ্ছেন, তারা কিন্তু মানে একসময় এই দেশের স্লোগান ছিল যে পিন্ডি না ঢাকা, মানে সেই স্লোগান কিন্তু তারা দিচ্ছেন না। অন্যদিকে আমরা দেখছি যে পিন্ডির সাথে তারা বা পাকিস্তানের সাথে তারা এক ধরনের মানে আগ বাড়িয়ে বাড়াবাড়ি রকমের সম্পর্ক করার জন্য তারা হইলো মানে উৎসুক হয়ে আছেন। কাজেই তো প্রশ্ন হলো যে যদি দিল্লি না ঢাকা হয়, তাহলে পিন্ডি না ঢাকা যেটি আমার দেশের স্লোগান ছিল, সেই স্লোগানে তো ওঠার কথা। তাহলে সেই স্লোগান কেন উঠছে না? পিন্ডি আমার কোন উপকারটা করছে যে যেই কারণে আমি সেই স্লোগান দিচ্ছি না? কাজেই এই স্লোগানের পেছনে জড়িত রয়েছে দেশ বিরোধী রাজনীতি। এবং এই দেশ বিরোধী রাজনীতি যে আমরা দেখলাম যে এই যে সাম্প্রতিক সময় নির্বাচনের যে ম্যানিফেস্টো ঘোষণা করার পরে আমরা দেখলাম যে সেটি হলো যে মানে কারা কোন পক্ষে কিভাবে যাচ্ছেন, এবং সেইখানে দেশের পক্ষ কোথায় রয়েছে। আজকে অমুককে বলা হয় অমুকের দালাল, তমুকের দালাল, কিন্তু বাংলাদেশের জনগণের দালাল কারা সেটি তো আমরা চিনতে পারছি না, সেটি তো আমরা খুঁজে পাচ্ছি না। আমাদের দরকার বাংলাদেশের দালাল। আমরা বাংলাদেশের দালালকে দেখতে চাই, এবং আমরা চাই যে বাংলাদেশের দালালি করে আজকে আমাদের দেশে যারা শাসন করতে চাচ্ছেন, তারা বাংলাদেশের দালালি করে বাংলাদেশের জনগণের পক্ষের যে কর্মসূচি, সেই কর্মসূচি গ্রহণ করে তারা এই দেশকে নেতৃত্ব দিবেন। সেটি নাগরিক হিসাবে অন্য অনেকের মতো আমারও প্রত্যাশা। একেবারে আপনি বলছিলেন এই তারেক রহমানকে যে চিঠিটা পাঠিয়েছেন শোকবার্তায় মিস্টার নরেন্দ্র মোদী, তাতে তিনি লিখছেন তারেক রহমানের নেতৃত্ব দুই দেশের গভীর ও ঐতিহাসিক অংশীদারিত্বের নতুন সূচনা ও সমৃদ্ধি নিশ্চিত করবে বলে প্রত্যাশা করেন নরেন্দ্র মোদী। তিনি জয়শঙ্কর সেই চিঠি পৌঁছে দিয়েছেন। এক লাইনে যদি আমরা বলি যে গভীর ও ঐতিহাসিক অংশীদারিত্বের নতুন সূচনা ও সমৃদ্ধি তারেক রহমানের হাত ধরে তারা সেটা দেখতে চাচ্ছেন। তো
এই যে আপনি এতক্ষণ বললেন বা এই যে আলোচনা ঢাকা না দিল্লি, এই করে আজকে 17-18 মাস ধরে আমরা সম্পর্কটা তলানিতে নিয়ে গেলাম, তারপরও আমরা প্রতিবেশীকে নানাভাবে প্রভোগ করার চেষ্টা করছি যে কোনো না কোনো ভাবে তারা যেন বাংলাদেশে একটা একটা কিছু করুক, যাতে মানুষের মধ্যে এক ধরনের এই ভারত বিরোধী ইয়েকে জিগিরকে আরো চাঙ্গা করে ক্ষমতা দীর্ঘায়িত করা যায়। সেই লক্ষ্যেই কি আসলে নাকি যে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্যই যারা ক্ষমতায় আছেন তারা ক্ষমতা দীর্ঘায়িত করার জন্যই কি আসলে এই ভারত বিরোধী এই জিগির কিংবা ঢাকা না দিল্লি স্লোগান দিচ্ছেন, নাকি আসলে সত্যি সত্যি যারা এখন রাজনীতিতে আছেন, ক্ষমতায় যেতে চান, তারা একই কৌশল অবলম্বন করলেন কিনা ভারত বিরোধী জিগির তুলে ভারতের কাছে নত জানবো। জি, ধন্যবাদ। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, সেটি হলো যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি যেই চিঠিতে যা উল্লেখ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, তো এটি যথার্থই বলেছেন। সেটি হলো যে আসলেই বাংলাদেশের সাথে বিগত 16 মাসে যেই ধরনের সম্পর্কের অবনতি জনিত ঘটনা ঘটেছে, বক্তব্য বিবৃতি নানাভাবেই আর কি, এবং সেই অবস্থা থেকে আসলে মানে উন্নতির লক্ষ্যে এটি একটি পদক্ষেপ বলে আমি মনে করি আর কি। এবং যে বিষয়টি আপনি বলেছেন সেটি হলো যে এর আগেও কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারা বাংলাদেশের নির্বাচিত সরকারি প্রতিনিধি বা নির্বাচিত সরকার তাদের সাথে তারা হলো আলোচনা করবে। শুধু ভারত নয়, বিশ্বের অনেক দেশই কিন্তু তারা নির্বাচিত সরকারের সাথেই কিন্তু আসলে তারা যে কোনো রকমের পদক্ষেপ বলেন, আলোচনা বলেন, এমনকি যদি চুক্তিও প্রয়োজন হয় সেটি তারা করতে চান। এবং শুধু মানে মানে ভারতীয় সরকার বলে কথা নয় বা পৃথিবীর বিশ্বের অন্যান্য দেশের সরকার বলে কথা নয়, আপনি যদি দেখেন ব্যবসায়ী মহলও কিন্তু একটা স্থিতিশীল অবস্থা চায়, অর্থাৎ চায় যে জনগণের নির্বাচিত প্রতিনিধি কর্তৃক সরকার পরিচালিত, এবং সেই সময় তারা হলো যে তাদের যে কর্মসূচি বা তাদের যে কার্যক্রম তারা সেটি গ্রহণ করবেন আর কি। এবং আজকে যদি দেখেন ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সবকিছুই কিন্তু আজকে কর্মসংস্থান কথা বলেন, মানে সবকিছুই কিন্তু আজকে আমাদের শুধু মানে পার্শ্ব প্রতিবেশী দেশ বা বহির্বিশ্বের সাথে সম্পর্কের জায়গা নয়, সবকিছুই কিন্তু আমাদের তলানিতে ঠেকেছে। কাজেই অবশ্যই এই তলানিতে পড়া যে সম্পর্ক, সেই সম্পর্কের অবশ্যই উন্নয়ন দরকার। এবং পাশাপাশি আপনি যেটি বলেছেন যে সেটি হলো এটি কি মানে এই অনির্বাচিত সরকারকে দীর্ঘায়িত করার কোনো প্রক্রিয়া কিনা, এটি মানে অবস্থা দৃষ্টিতে এটি মনে হওয়া খুবই প্রাসঙ্গিক। কেননা আমরা সরকারের, আমি শুরুতেই বললাম আর কি, সেরকম কোনো কার্যকর পদক্ষেপ তো আমরা দেখতে পাচ্ছি না। সেটি হলো যে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা কি ধরনের কর্মসূচি তারা গ্রহণ করতে পারেন। যদিও এটি একটি গুরুতর প্রশ্ন যে সেটি হলো যে এই সরকারকে জনগণ তো সেই ম্যান্ডেট আসলে দেয়নি, দেশ পরিচালনার জন্য দৈনন্দিন যে নীতি নির্ধারণী বিষয়গুলো ছিল সেগুলো তারা করতে পারতেন। কিন্তু আমরা দেখলাম যে সেই দৈনন্দিন নীতি নির্ধারণীর বাইরে গিয়েও তারা অনেক ধরনের সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছেন। তারা আমাদের বন্ধন নিয়ে চুক্তি করেছেন এবং নানা রকমের দেশ বিরোধী প্রক্রিয়া আমরা তাদের মধ্য থেকে লক্ষ্য করেছি। ফলে সঙ্গত কারণে এই প্রশ্নটা স্বাভাবিক, তাহলে এই যে মুখরোচক স্লোগানের মাধ্যমে তারা তাদের নিজেদের ক্ষমতা দীর্ঘায়িত করতে চাচ্ছেন কিনা। কিন্তু আমি মনে করি যে সেটি হলো যে তাদের যদি এরকম কারো কারো ইচ্ছা থেকেও থাকে, সেই ইচ্ছা মানে বাংলাদেশের জনগণ কোনোভাবেই সফল হতে দিবে না বলেই এটি আমার দৃঢ় বিশ্বাস। জনগণ যে কোনো রকমের ষড়যন্ত্র যেমন অতীত সময়ে মোকাবেলা করেছে, আজকের দিনেও যদি কেউ মনে করেন ষড়যন্ত্রের মোড়কে মুখরোচক স্লোগানের মাধ্যমে টিকে থাকবেন, তারা ভুলের স্বর্গে বসবাস করছেন বলেই আমি মনে করি। আমরা তো এখন দেখছি ভারত বিরোধী জিগির চলছে, শাহবাগে ভারত বিরোধী জিগির চলছে, কথিত ইনকিলাব মঞ্চে এবং এই হাদি ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র ছিল হাদি, আপনি নিশ্চয়ই জানেন যে হাদির 5 আগস্টের কয়েকদিন পরে হঠাৎ করে ইনকিলাব মঞ্চে এবং হাদির আবির্ভাব ঘটে। আন্দোলন সংগ্রামে ওনার উপস্থিত কোথায় ছিল জানি না, কিন্তু সেই হাদির হত্যাকাণ্ডকে ঘিরে এই হত্যা কে করেছে তা তো কেউই জানে না। এই হত্যাকাণ্ডকে ঘিরে গত কয়েকদিন ধরে শাহবাগ অবরোধ করে একটা জনদুর্ভোগ তৈরি করা হচ্ছে, সেখানেও আমরা দেখতেছি একই স্লোগান। এটা কেন ঘটছে, এটা কারা ঘটাচ্ছে আপনার মনে হচ্ছে? এই হাদি মঞ্চ বা ইনকিলাব মঞ্চের পিছনে আসলে নেপথ্যের কারিগর কারা, যারা অস্থিরতা তৈরি করতেছেন মনে হয়? ধন্যবাদ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির যে হত্যা, এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা, এবং এই হত্যা
প্রমাণ করে যে সেটি হলো যে আমাদের দেশের রাজনীতি মানে কি রকমের গণবিরোধী অবস্থানে থাকতে পারে, এবং পাশাপাশি দেশ যারা পরিচালনা করছেন তারা কতটুকু অথর্বতার পরিচয় দিয়েছেন তারই একটি বহিঃপ্রকাশ হলো এই ওসমান হাদির হত্যার মতো দুঃখজনক একটি ঘটনা। এবং দেখেন আজকে ওসমান হাদি 12 তারিখে গুলি খেয়েছে, 18 তারিখে তার ডিক্লারেশন মানে 24 তারিখে জানা তার মৃত্যুর তিনি মৃত্যুবরণ করেন আর কি। এতদিন পেরিয়ে গেছে, আমরা দেখলাম যে সেই 12 তারিখ বিকাল থেকেই বাহিরের যিনি সাংবাদিক পরিচয় দেন তার ফেসবুকের ওয়াল থেকে আর কি একদম মানে নিয়মিত আকারে আর কি মিনিটে মিনিটে না বলবো ঘন্টায় ঘন্টায় পোস্ট আসছে যে হাদির হত্যা কে করেছেন, কিভাবে তিনি পালিয়ে যাচ্ছেন, এইভাবে কিন্তু পোস্ট আসতে থাকে। সঙ্গত কারণেই প্রশ্ন আসে যে সেটি হলো যে তাহলে বাইরে বসে তিনি এই ধরনের তথ্য কার কাছ থেকে পেয়েছেন? এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং এটি কিন্তু আমাদের দেশ নিরাপত্তা বলেন, সার্বভৌমত্ব বলেন, স্বাধীনতা বলেন, আমাদের দেশের যে বিভিন্ন সংস্থা রয়েছে রাষ্ট্রীয়, এবং সেই সংস্থাগুলোর কিন্তু ভঙ্গুর অবস্থানের একটি প্রকাশ। এবং যদি দেখেন যে শুধু তাই নয়, এই হত্যাকাণ্ডের আগেও কিন্তু মানে বিগত পুরো বছর এবং তার আগের বছরের শেষ সময় যে এই যে মবের মাধ্যমে, অর্থাৎ কেউ একজন বা কোনো একটা গোষ্ঠী চাইলেই মবের মাধ্যমে যে কাউকে হত্যা করতে পারছেন, যে কাউকে তারা যে কোনো প্রতিষ্ঠান বলেন, বাড়ি বলেন, অফিস বলেন ভাঙচুর করতে পারছেন, মাজার ভাঙচুর হয়েছে। এই যে মবের রাজ্য, মবের সংস্কৃতি মানে এই দেশে মানে চালু করা হলো, এবং এই সমস্ত প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু রাষ্ট্রকে এই ধরনের একটি হত্যাকাণ্ডের দিকে নিয়ে যাওয়া হলো। এবং যেটি আমি বলছিলাম যে সেটি হলো যে তাইলে এতদিনও সরকার মানে বাধ্য হয়ে যে বক্তব্য বিবৃতিগুলো দিচ্ছেন সেই বক্তব্য বিবৃতিতে আসলে আমরা মানে কোন চিত্র আমরা মানে পাইনি, পাচ্ছি। উপরন্তু হত্যাকারী হিসাবে যাকে চিহ্নিত করা হয়েছে আর কি, দেখলাম এখন দেখছি যে সেটি হলো যে মিডিয়া সামাজিক মাধ্যমে তারও আবার একের পর এক ভিডিও তিনি প্রকাশ করছেন আর কি। মানে এটি কখন হয়? সরকার যখন বা রাষ্ট্রীয় সংস্থা যখন তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হন, তখনই কিন্তু নানা রকমের প্রশ্ন আসে, এবং তখনই কিন্তু নানা রকমের রটনার জন্ম হয়। এবং আমি মনে করি এই যে হাদি হত্যাকাণ্ডের এই যে বিষয়ে এখনো পর্যন্ত সরকার জনসম্মুখে সুস্পষ্ট কোনো কিছু প্রকাশ করতে পারলেন না, এটির কারণে কিন্তু এই ধরনের ঘটনা নানা রকমের বিষয় আমরা সামনে দেখতে পাচ্ছি, এবং আরো হয়তো দেখতে পাবো। এবং পাশাপাশি আমি মনে করি যে যারা এই যে বিভিন্ন দেশি বিদেশি সাংবাদিকের বরাত দিয়ে নিশ্চয়ই তারা রাষ্ট্রীয় কোনো না কোনো সংস্থা থেকে তথ্য পেয়েছেন, তাইলে এই তথ্য যারা দিয়েছেন তাদের আসলে কোন ধরনের উদ্দেশ্য, যে একটি ঘটনার সুষ্ঠু তদন্ত না করে একটি ঘটনার মানে যথাযথ বিচারের ব্যবস্থা গ্রহণ না করে তারা এইভাবে তথ্য যে পাচার করলেন এবং তথ্য যে মিডিয়ার মাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরবরাহ করলেন, অবশ্যই আমি মনে করি তাদেরকেও এই যে জিজ্ঞাসাবাদ বলেন, তদন্ত বলেন, তাদের আওতায় নিয়ে আসা উচিত। এবং যদি দেখেন আমি জানি না আর কি, আমি এই তথ্য পাইনি যে সেটি হলো যে ওসমান হাদি তিনি নিশ্চয়ই ফোন ব্যবহার করতেন, তিনি নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অ্যাড্রেস ছিল, বিভিন্ন যোগাযোগ শুধু ফোনের মাধ্যমে তিনি হোয়াটসঅ্যাপ নানা রকমের যোগাযোগ মাধ্যম কিন্তু ব্যবহার করতেন। আমি জানি না তার ফোনটি কি ফরেনসিকের জন্য নেওয়া হয়েছে, আমি কিন্তু জানি না। মানে এই ধরনের ঘটনা তো অবশ্যই তার ফোন সিজ করার কথা। তার যে ফেসবুক আইডি আমরা দেখি যে সেই ওসমান হাদির ফেসবুক আইডি থেকে কিন্তু এখনো বিভিন্ন আহ্বান জানানো হয়। কাজে এই মানে শুরুতেই তো যে রাষ্ট্রীয় সংস্থা রয়েছেন এমনকি গোয়েন্দা সংস্থা, তাদের তো হলো এই আইডিটি তাদের হলো সিজ করে তাদের নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সেটি সুষ্ঠু তদন্তের স্বার্থে। এবং পাশাপাশি যেটি আপনি বললেন যে ইনকিলাব মঞ্চ 5ই আগস্টের পরবর্তী ইনকিলাব মঞ্চের উত্থান, এবং তারপরে ইনকিলাব মঞ্চের আমরা নানা রকমের বক্তব্য এবং ওসমান হাদিরও নানা রকমের বক্তব্য,
ভালো মন্দ উস্কানিমূলক ইয়েমূলক নানা রকমের বক্তব্য বা মন্তব্য কিন্তু আমরা দেখেছি। যদিও ওসমান হাদির যেটি হলো যে তার বক্তব্য হলো যে শুরুতে যেরকম ছিল পরবর্তীতে কিন্তু অনেক ম্যাচিউর হচ্ছিল, পরিশীলিত হচ্ছিল, কিন্তু তার পরিশীলিত রূপটি মানে আমাদের দেখার আর সুযোগ থাকলো না তার এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। কিন্তু আমরা দেখেছি যে এই হাদি হত্যাকাণ্ডকে ঘিরে কিন্তু একটি গভীর ষড়যন্ত্রমূলক রাজনীতি করার চেষ্টা করা হয়েছে। কাজে এই রাজনীতি যারা করেছেন আমি মনে করি তাদেরকেও কিন্তু এই জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসা উচিত, যে তারা, এবং আমরা দেখেছি একদম হাদি হত্যাকাণ্ডের পরপরই কিন্তু আপনার এ ওকে অভিযোগ দোষারোপ করে হলো তারা নানা রকমের মানে এ ওকে মানে অপমান করার চেষ্টা করেছেন। কাজে এইগুলো যারা করেছেন তাদেরকেও আমি মনে করি এই তদন্তের আওতায় নিয়ে আসা উচিত। এবং অবশ্যই যথেষ্ট সময় চলে গেছে এবং আমি মনে করি অতি দ্রুততম সময়ে সরকারের এই বিষয়ে তার সুস্পষ্ট বক্তব্য থাকা উচিত। এবং এই যে নানা রকমের পক্ষ যারা এই রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে একটি প্রকৃত তদন্ত রিপোর্ট দেওয়া উচিত। যদিও এই সরকারের আমলে বেশ কয়েকটি তদন্ত কমিশন হয়েছে, তার কোনো রিপোর্টই জাতীয় আলোর মুখ মানে আলোর মুখ দেখেনি, যেটি আপনি যথার্থই বলেছেন আর কি। এবং আমি জানি না এই হত্যাকাণ্ডেরও কোনো রিপোর্ট জাতি পাবে কিনা, কিন্তু নাগরিক হিসেবে আমি মনে করি যে দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের তদন্ত এবং বিচার হওয়া উচিত। যারাই হত্যা করেছেন, হত্যাকাণ্ডের সাথে যারাই যুক্ত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে এই ধরনের, কারণ এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে কিন্তু নির্বাচনী রাজনীতিকে কিন্তু একটি ভয়ের দিকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং যদি খেয়াল করেন আর কি, যেমন এই যে অভ্যুত্থানের শক্তি যাদেরকে বলা হয় জাতীয় নাগরিক পার্টি, যারা অভ্যুত্থানের পরবর্তী সময় গড়ে ওঠা দল, এবং সেই দলের যিনি প্রধান, সেই দলের যিনি প্রধান নাহিদ ইসলাম, তারা তো সব দলের সাথে আলাপ আলোচনা করেছেন এবং এর আগে গত মাসেই তারা একটি জোট করেছিলেন, বিএনপির সাথেও তারা আলোচনা করেছিলেন, মানে একটা ইলেকট্রাল অ্যালায়েন্স মানে তারা করার চেষ্টা করেছিলেন। এবং তারপরে সর্বশেষ তারা জামাতের সাথে তারা ইলেকট্রাল অ্যালায়েন্স করলেন। এবং তো সেই ইলেকট্রাল অ্যালায়েন্স করার পরে নাহিদ ইসলাম যে বক্তব্য দিলেন সেটি হলো যে ওসমান হাদি হত্যাকাণ্ডের পরে তাদের মধ্যে যে নিরাপত্তা সংকট অনুভূত হয়েছে তারই পরিপ্রেক্ষিতে নাকি তারা এই ধরনের জোটের দিকে গিয়েছেন। কাজেই তাইলে এটি যদি হয়ে থাকে তাহলে এই হত্যাকাণ্ডকে ঘিরে এখনো পর্যন্ত যত রাজনীতি হচ্ছে এবং আগামী দিনে হবে, আমি মনে করি যে এই বিষয়গুলোকেও যথাযথভাবে খতিয়ে রাখা দরকার, যে এই হত্যাকাণ্ডের রাজনৈতিক বেনিফিট কারা নিতে চাচ্ছে এবং তাহলে হত্যাকারীর সাথে তাদের কোনো সংযোগ রয়েছে কিনা সেটিও কিন্তু জনসম্মুখে উন্মোচন করা খুবই জরুরি। এবং শুধু তাই নয়, যেটি আমি বললাম যে সেটি হলো যে মানে প্রসঙ্গক্রমে বলি আর কি, যে সেটি হলো যে আমরা দেখি যে বিভিন্ন সময় জাতীয় নির্বাচনের আগে কিন্তু লাইসেন্স করা অস্ত্র কিন্তু ফেরত দেওয়া হয়, জমা নেওয়া হয় আর কি। কারণ ভোটের সময় তো আসলে একটা সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সেটা রাষ্ট্রের দিক থেকে এবং জনগণের দিক থেকেও থাকে, যে আসলে লাইসেন্স করা অস্ত্রের দরকার পড়ে না। কিন্তু আমরা দেখলাম এই হত্যাকাণ্ডের পরে নির্বাচন কমিশন যে এক তো হলো যে মানে সেরকম একটি পরিবেশ তৈরি করা যায়নি যে যাতে জনগণ বা প্রার্থীরা ভয়হীন ভাবে প্রচারণা করতে পারবে। উপরন্তু আমি দেখলাম যে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হলো যে সেটি হলো যারা প্রার্থী হবেন তারা নিজেরাই অস্ত্রের লাইসেন্স করতে পারবেন। কাজেই সঙ্গত কারণে প্রশ্ন আসে, তাহলে নির্বাচনে কি প্রার্থীরা মানে এক হাতে অস্ত্র নিয়ে আরেক হাতে ভোট চাইবেন? মানে এই যে সামগ্রিক নিরাপত্তাহীনতা এই ওসমান হাদি হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তৈরি করা হলো, আমি মনে করি এর পেছনে অবশ্যই একটি গভীর ষড়যন্ত্র লুক্কায়িত রয়েছে। এবং এই ষড়যন্ত্র উন্মোচন না করলে সেটি আগামী দিনের নির্বাচন বলেন বা বাংলাদেশের অগ্রগতি বলেন বা নাগরিক নিরাপত্তা বলেন, কোনো কিছুই আসলে নিশ্চিত করা সম্ভব বলে আমি মনে করি। একেবারেই শেষ 1-1.5 মিনিটে যদি বলে ফেলেন, এই যে আবার পুরনো জায়গায় গেলাম, এই যে ঢাকা না দিল্লি, তার এর পরিণতি কি দাঁড়াইলো? সবাই কি আসলে দাসখত দিলেন?
যে আমরা আসলে দিল্লির কাছেই দাস করে দিলাম, তাইলে এতগুলো প্রাণ ঢাকা না দিল্লি বলে এতগুলো প্রাণ জড়ার মানে কি? ঢাকা না দিল্লি বলে এই রাস্তা অবরোধ করার মানে কি? ঢাকা না দিল্লি বলে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার মানে কি? ছোট করে 1-1.5 মিনিটে যদি শেষ করেন। জি, ধন্যবাদ। সেটি হলো যে আসলে ওই যে আমি শুরুতেই উল্লেখ করেছি, সেটি হলো যে আসলে মানে মুখরোচক স্লোগান দেয়া যায়, কিন্তু সেই মুখরোচক স্লোগানের পরিবর্তে গঠনমূলক কাজ করা সেটি অনেক কঠিন। এবং ওই যে সবাই সহজে, আমরা তো এখন দেখলাম, এটি তো আমাদের সামনে পরিষ্কার যে সেটি হলো যে আসলে এই যে যেটা আমি বলছি যে আসলে জনগণের দালাল হিসাবে আমরা কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে এই যে পরিস্থিতি আর কি, আমাদের তো দরকার আমাদের দেশের দালাল, বাংলাদেশের দালাল দরকার আর কি। তাদের কাজে এই স্লোগান দিয়ে যারা সস্তা জনপ্রিয়তা অর্জন করার চেষ্টা করছেন তাদের পরিণতিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে। ফলে হ্যাঁ, সঙ্গত কারণে এটি তো বলার সুযোগ রয়েছে যে চাইলে এই যে এত এত প্রাণহানি এবং এই যে মানুষের সংগ্রাম, আত্মদান, রক্তদান, এগুলো কি আসলে বৃথা হলো? এই প্রশ্ন মনে হওয়া প্রাসঙ্গিক। কিন্তু আমি যেটি বলবো যে সে হলো 71 তো এদেশের 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, 2 লক্ষের অধিক নারীরা তাদের নির্যাতনের শিকার হয়েছেন, ধর্ষণ থেকে শুরু করে মানবতা বিরোধী মানে নির্যাতনের, জঘন্য নির্যাতনের শিকার হয়েছেন আমাদের নারীরা। কিন্তু আপনি বলবেন যে স্বাধীনতার এই যে 55 বছর পেরিয়ে আমরা কিন্তু আজও কিন্তু সেই যে 70-এর দশকে প্রয়াত সাংবাদিক রাজনীতিবিদ নির্মল সেন লিখেছিলেন যে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই, আজকেও কিন্তু আমাদের একই কথা বলতে হচ্ছে। কাজে নিশ্চয়ই আমরা বলবো না যে 71-এ আমাদের আত্মদান ব্যর্থ হয়েছে। হ্যাঁ, আমাদের শহীদরা আত্মদান করেছেন, তাদের মাধ্যমে আমরা স্বাধীন দেশ পেয়েছি, এবং স্বাধীন দেশ পেয়েছি বলেই কিন্তু আমরা রং বেরঙের নানা রকমের স্লোগান দিতে পারছি। কাজেই আজকের দিনেও যারা এই শহীদের আত্মদানের সাথে বিশ্বাসঘাতকতা করবেন, তারাও কিন্তু অতীতের মতো ইতিহাসের আস্থা করে নিক্ষেপ হবেন। এবং যেটি মনে রাখতে হবে যে সেটি হলো যে আসলে বিচার তো করবেন জনগণ, বিচার হবে জনতার আদালতে। জনগণই কিন্তু এই যে আজকে যারা শহীদের সাথে রক্তের সাথে যারা বেইমানি করছেন, জনগণ কিন্তু তাদেরকেও তাদের প্রাপ্ত হিস্সা তারা বুঝিয়ে দিবেন বলে মনে করি। কোনো সংগ্রামী ব্যর্থ হয় না, কোনো আত্মদানই বৃথা যায় না। আজকের যে আত্মদান, সে আত্মদান নিশ্চয়ই আমাদের আরেক ধরনের সংগ্রামের হয়তো উন্মোচন করলো, কিন্তু আমরা মনে করি যে এরকম সংগ্রামের পর সংগ্রামের মধ্যে দিয়ে নিশ্চয়ই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। অসংখ্য ধন্যবাদ শামসুল আলম সাজ্জান দেশবার্তা টকশোতে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন ঢাকা না দিল্লি ভারতমুখী, মানে ঢাকা না দিল্লি বিএনপি জামাত ভারতমুখী, এই স্লোগান বোধহয় এখন নতুন করে চালু হবে। মনে হচ্ছে যে অবস্থা ঢাকা না দিল্লি, এখন সব চুপসে গেছে। আমরা প্রত্যাশা করবো যে আসলে ঢাকা না দিল্লি নয়, দিল্লির সাথে আমাদের সম্পর্ক হবে কূটনৈতিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমাদের সম্পর্ক হবে 71-এর মুক্তিযুদ্ধের যে সম্পর্ক, মুক্তিযুদ্ধের যে তাদের অবদান, সেগুলোকে স্বীকার করে নিয়ে দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি করা, যে সম্পর্ক গত 54 বছর ধরে চলে আসছে, কখনো একটু নিচের দিকে কখনো উপরের দিকে, কিন্তু এইবারই প্রথম এই সম্পর্ক একেবারে তলানিতে। আশা করছি এর মধ্যে এই সংকট দূর হবে, এবং যারা ঢাকা না দিল্লি স্লোগান দেন বা তাদেরকে স্লোগান দিতে উৎসাহিত করেন, তাদের শুভ বুদ্ধির উদয় হবে। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে এই অনুষ্ঠান এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো দিনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা। আপনাকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। শুভ সন্ধ্যা।